Hello and welcome to Haldar E-Academy online platform. So in my today's class, I will start the text Tales of Childhood by Roald Dahl. So before going to the text, we will know something about Roald Dahl. So he was born in 1916, তিনি জন্মেছিলেন 1916 এ and he died in 1990, তিনি মারা গেছিলেন 1919 এ and he was a British novelist, short story writer, poet, fighter pilot and স্ক্রিন রাইটার। তার গুণগুলো শুধু একবার দেখো। ব্রিটিশ নভেলিস্ট যিনি শুধু ছিলেন তা নয়, শর্ট স্টোরি রাইটার, তার সঙ্গে পোয়েট, ফাইটার পাইলট অবধি ছিলেন এবং স্ক্রিন রাইটার। ডাল রোজ টু প্রমিনেন্স মানে ডাল বিখ্যাত হয়েছিলেন কখন? ইন দ্য 1940s। 1940s-এর সময় তিনি সবথেকে বেশি প্রমিনেন্স মানে বিখ্যাত হয়েছিলেন। উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। তো তার সেই সময়ের কাজটা চিলড্রেন এবং অ্যাডাল্টস দুজনের জন্যই, দুটো এজের মানুষদের জন্যই তিনি লিখেছিলেন অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার মানে বুঝতেই পারছো তার বিশ্বে নাম ছড়িয়ে গেছিল। His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, The Witches, and George's Marvelous Medicine. The present text is an excerpt from the autobiography Boy Tales of Childhood. তো excerpt কথাটার মানে কি বলতো? তার মানে হচ্ছে এটা একটা এক্সট্র্যাক্ট নেওয়া হয়েছে, একটা পার্ট নেওয়া হয়েছে। অটোবায়োগ্রাফি যেটা, সেটা হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড। অটোবায়োগ্রাফি মানে নিজের জীবনের ওপর বেস করে যে লেখাটা লেখক নিজে লেখেন। মানে ধরো আমরা লিখছি লেখকের সম্বন্ধে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। লেখক নিজেই নিজের সম্বন্ধে লিখছেন, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তো অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড, সেখান থেকে একটা এক্সট্রাক্ট নেওয়া হয়েছে। সো নাও ডাইরেক্টলি গো টু দি টেক্সট পার্ট। দেখো এখানে কিছু টেক্সট রয়েছে, মানে কোয়েশ্চেন রয়েছে, থিঙ্কিং বেসড, ডেসক্রিপশন বেসড। সেটা হচ্ছে হাউ উড ইউ ডেসক্রাইব ইয়োরসেলফ ইন 5 words, টেল দ্য ক্লাস। 5টা ওয়ার্ডে তুমি নিজেকে কীভাবে ডেসক্রাইব করবে? দেখো আমি যদি নিজেকে ডেসক্রাইব করতাম তো আমি কি লিখতাম যে লাভাবেল, কাইন্ড হার্টেড, আর কি লিখতাম ফ্রেন্ডলি, তার সঙ্গে লিখতাম আচ্ছা কাইন্ড হার্টেড, লাভাবেল, ফ্রেন্ডলি, তার সঙ্গে লিখতাম আর কি লিখতাম শাই, একটু শাই আমি, তো সেটা লিখতে পারতাম। তো এইরকমভাবে তোমরা ডেসক্রাইব করতে পারো নিজে নিজেকে। টেল দ্য ক্লাস অ্যাবাউট সাম সিগনিফিকেন্ট মেমোরিজ অফ ইয়োর চাইল্ডহুড। আর ক্লাসকে নিজের সিগনিফিকেন্ট মেমোরি অফ ইয়োর চাইল্ডহুড কোনো একটা স্টোরির কথা বলতে পারো। আই রিমেম্বার ওয়ান ইনসিডেন্ট অ্যান্ড দ্যাট ইট অলসো আই ইউজ টু রাইট ইন মাই চাইল্ডহুড স্টোরিজ অ্যাজ ওয়েল। সো কী হয়েছিল ইনসিডেন্টটায়? সামান্য ইনসিডেন্ট, নাথিং স্পেশাল অ্যাবাউট দ্যাট। কী হয়েছিল বলো তো? One day I was going to school and then I saw an old man suddenly fall from cycle on the road, and I went there. There were already many more people over there, but I also went there and I asked the man that if he need any help, because my uncle's medical shop was there. So the man needed some antiseptic and water, of course, and I gave the man water and antiseptic, and I took it from my uncle's shop, medical shop, and the man blessed me. That was the story. So you can also narrate any memorable story of your childhood as well. ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখতে পারো যে কোনো মেমোরেবল স্টোরি। ওকে, চলো এবার লেটস রিড, এটা দেখা যাক কি বলছে। অটোবায়োগ্রাফিক্যাল, তাই দেখো স্টার্ট হচ্ছে মাই ফাদার বলে। ওনার বাবার কথা বলেছেন হ্যারল্ড ডাল। ঠিক আছে, রোয়াল্ড ডালের বাবা ছিলেন হ্যারল্ড ডাল।
was a Norwegian who came from a small town near Oslo. দেখো তিনি ছিলেন একজন নরওয়ের বাসিন্দা, নরওয়েজিয়ান। হ্যাঁ, তিনি কোত্থেকে এসেছিলেন? কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার ওসলো, ওসলো থেকে একটা ছোট জায়গা থেকে ওসলোর এসেছিলেন, কল্ড সার্বসবর্গ। হ্যাঁ, এটা ছিল জায়গাটার নাম। দেখো ওসলোর সম্বন্ধে তোমাদের একটু কথা বলি। এই ওসলোতে জানো তো তোমার এয়ারপোর্ট আছে। আর নরওয়ে হচ্ছে সেই তোমরা তো জানো সেই যেখানে 6 মাস সূর্য ওঠে, 6 মাস অস্ত যায়, তো সেই জায়গা হচ্ছে নরওয়ে। তো সেখানকার কথা এখানে বলেছেন। হিজ ওন ফাদার মানে দাদু, রোয়াল্ড ডালের দাদু, হ্যারাল্ড ডালের বাবা। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ফেয়ারলি প্রসপেরাস মার্চেন্ট, মানে ওর দাদুর কথা বলেছে যে বেশ ফেয়ারলি প্রসপেরাস মানে ভালোই পয়সাপাতি ছিল এরকম, মার্চেন্ট মানে যারা বিজনেস করে। হু ওন্ড আ স্টোর ইন সার্বসবর্গ and traded in just about everything from cheese to chicken wire. বলছে তার সার্বসবর্গে দোকান ছিল এবং ওর যে দাদু তিনি কিসে তিনি ব্যবসা করতেন, কিসের দোকান ছিল? সব কিছু পাওয়া যেত। ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং, সব কিছুর মধ্যে কি কি ছিল? একদম চিজ থেকে চিকেন ওয়ার, হ্যাঁ সমস্ত রকম পাওয়া যেত। চিকেন তৈরি করার জন্য চিকেন ওয়ার, যেগুলো চিকেনের ঘর তৈরি করার জন্য, সেই সমস্ত কিছু, খাঁচা তৈরি করার জন্য সমস্ত কিছু তার দোকানে পাওয়া যেত। আচ্ছা, প্রসপেরাস মিনিংটা দেখো এখানে দেখিয়ে দিই। দেখো, রিচ অ্যান্ড সাকসেসফুল। ওকে, নেক্সট কি বলছে? মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম when he was 14, যখন 14 বছর বয়স তখন হ্যারাল্ড ডালের একটা হাত তিনি হারান। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সাকসেসফুল শিপ ব্রোকার ছিলেন। A shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port. তাহলে দেখো শিপ ব্রোকার কথাটার মানে কি বলেছে, যে যখন শিপ ধরো মাসের পর মাস তো জলে ভাসে, এবার যখন পোর্ট মানে বন্দরে এসে যখন উপস্থিত হয়, তখন সেই শিপে থাকা মানুষদের বা শিপের প্রয়োজনীয় যা জিনিস সেইগুলো যে সাপ্লাই করে তাকে শিপ ব্রোকার বলে। তো শিপের কি দরকার? ফিউল অ্যান্ড ফুড। শিপের জন্য ফিউল দরকার, শিপের মানুষদের জন্য ফুড দরকার। রোপস অ্যান্ড পেন্ট, সোপ অ্যান্ড টাওয়েলস, হ্যামার্স অ্যান্ড নেলস, হ্যামার মানে হাতুড়ি, নেলস মানে হচ্ছে পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস। প্রচুর প্রচুর জিনিস লাগবে, মানে বুঝতে পারছো তো শিপটায় ওখানকার ক্রিউদের ঘর, তো সব কিছুই লাগবে না। তার সঙ্গে শিপ মেরামত করার জন্য সেগুলোর জন্য জিনিস চাই, তো সব তিনি সাপ্লাই করতেন। আর দাদুর দোকানে তো এমনিতেই সব কিছু পাওয়া যেত। A shipbroker is a kind of enormous shopkeeper for ships. কি বলছে? যে শিপ, শিপের প্রয়োজনীয় যা কিছু লাগে, এনর্মাস মানে হচ্ছে সেই বিশাল বড় দোকান করাটা কি, বা দোকানে জিনিস রাখাটা কি, যিনি রাখছেন তাকে বলা হচ্ছে শিপ ব্রোকার। আচ্ছা, এনর্মাস মিনিংটা দেখো এখানে দিয়েছে বিগ, ঠিক আছে? হ্যাঁ, and by far the most important item he supplies to them, and by far মানে হচ্ছে যে তখনও পর্যন্ত যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট আইটেম যেটা তিনি সাপ্লাই দিতেন টু দেম ইজ ফিউল অন উইচ দ্য শিপস ইঞ্জিন রান। ফিউল সাপ্লাই করাটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, যার জন্য শিপের ইঞ্জিনটা গতি পেত। ইন দোজ ডেজ অনলি কোল, সেই সময় ফিউল হিসাবে কি ইউজ হতো? কোল। মানে এই সমস্ত কিছু সাপ্লাই করতো। চারটিখানি কথা নয়, বিশাল বড় বিজনেস থাকা দরকার, নাহলে সমস্ত কিছু সাপ্লাই করা যায় না। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সাউথ ওয়েলসে ওনার বাবা একটি শিপ ব্রোকিং ফার্ম
সেট আপ করেছিল, মানে হ্যারাল্ড ডাল একটি শিপ ব্রোকিং ফার্ম সেট আপ করেছিল, জায়গাটার নাম ছিল কার্ডিফ। দেখো, মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবার সঙ্গে সেই সময় আমার মায়ের দেখা হয় সোফিয়া ম্যাকডালেন হ্যাসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911। তো একটা সামার টাইমে 1911-এ ওনার যে মা তার সঙ্গে বাবার দেখা হয়। মায়ের নাম কি দেখো, সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গ, অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং তার পরে পরই ওনাদের বিয়েও হয়। In 1918, when I was 2, বলছি 1918 সাল, যখন আমার 2 বছর বয়স ছিল, we all moved into an imposing country mansion beside the village of Radar. আচ্ছা দেখো, I was 2 মানে এখানে রোয়াল্ড ডালের কথা বলা হয়েছে। তার যখন 2 বছর বয়স, তারা সবাই, we all মানে they all moved, কোথায়? ইম্পোজিং মানে দেখো কি বলেছি, ইমপ্রেসিভ টু লুক অ্যাট, সেটা দেখতে খুব ইমপ্রেসিভ, খুব সুন্দর লাগে, সেরকম একটা কান্ট্রি ম্যানশনে তারা চলে গেছিল। সেই কোথায় ছিল সেটা? কান্ট্রি ম্যানশন মানে হচ্ছে গ্রামের দিক, হ্যাঁ, কান্ট্রি হাউস মানে গ্রামের বাড়ি বলা হয়, তো কান্ট্রি ম্যানশন মানে গ্রামের দিকে একটা ম্যানশনে চলে গেছিল। সেটা কোথায়? র্যাডার বলে যে ভিলেজটা ছিল তার পাশে, about 8 miles north from কার্ডিফ। কার্ডিফ যেখানে তিনি বিজনেস সেট আপ করেছিলেন সেখান থেকে 8 মাইল নর্থে। আই রিমেম্বার ইট অ্যাজ আ মাইটি হাউস উইথ টারেটস। বলছে আমার মনে আছে এটা একটা বিশাল বাড়ি ছিল যার মধ্যে টারেটস ছিল। টারেট মানে দেখো স্মল টাওয়ার্স অন টপ অফ বিল্ডিংস, একটা বিল্ডিং এর ওপরে না টাওয়ারের মতো দেখতে, এই যে এইগুলোকে টারেট বলে। এখানে পাখিরাও বাসা করে। on its roof, ছাদের ওপর ছিল, and with majestic lawns, majestic lawn মানে সামনে বিশাল বড়, এই দেখো লন, লন মানে এই ঘাসের বাগানগুলোকে লন বলা হয়, and terraces all around it, হ্যাঁ, এবং তার চারপাশে টেরেস ছিল। There were many acres of farm and woodland, বলছে প্রচুর একর একর ফার্ম এবং বনভূমি তাদের তাদের মানে তারা কিনেছিল, and a number of cottages for the staff, এবং তাদের যে দেখাশোনার জন্য যে স্টাফ ছিল তাদের জন্য আলাদা করে আবার কটেজের ব্যবস্থা ছিল, সেখানে তারা থাকতো। Very soon the meadows were full of milking cow. meadows মানে হচ্ছে চারণ ভূমি, হ্যাঁ, যেখানে গরু বাছুর গবাদি পশু চড়ে, তো সেখানে সব মিল্কিং কাউস মানে সব ভালো দুধ দেয় এমন গরুতে আর কি পূর্ণ হয়েছিল সেই সমস্ত জায়গা। তো কত লোক দরকার, এবং তাদের থাকার ব্যবস্থা তো করতেই হবে, কারণ জন্তু জানোয়ার বা এই ধরনের টেক কেয়ার করা তো 24 আওয়ার্স ডিউটি না। শুধু জানোয়ার কেন বলবো, ভিলা, অত বড় জায়গা, অত বড় সমস্ত কিছু পাহারা দেওয়া, সব কিছুর জন্য তো 24 আওয়ার্স মানুষ চাই, যেমন বাড়িতে মানুষ থাকে সেরকমই থাকতে হবে, তো ওই জন্য স্টাফদেরও থাকার ব্যবস্থা করা হয়েছিল। and the sides were full of pigs, এবং সেই সমস্ত মানে যে বাকি জায়গাগুলো ছিল সেগুলো সবেতেই শুয়োরে ভর্তি ছিল, চিকেনে ভর্তি ছিল। pigs and chicken run was full of chicken, তো চিকেনের যে চিকেন রানগুলো মানে যেখানে চিকেনরা থাকে সেই জায়গাগুলোতে চিকেনে ভর্তি ছিল, শুয়োরদের জন্য আলাদা খামার ছিল, মিল্কিং কাউসরা ছিল, there were several horses for pulling the plows, অনেক ঘোড়া ছিল যারা প্লাউ মানে হচ্ছে হাল হাল চালাতো আর কি, জমিতে হাল চালাতো, and hay wagons, এই দেখো এটা হচ্ছে hay wagons মানে খড় নিয়ে যেত, and there were a plowman, প্লাউম্যান ছিল যে ঘোড়াগুলোকে চালাতো। ধরো ঘোড়াগুলোকে তো এমনি এমনি হাল লাগিয়ে দিয়ে মাঠে ছেড়ে দিলে হবে না, ওরা তো এদিক ওদিক ছুটে পালাবে, তো কাউকে তো থাকতে হবে ওদের পিছনে। আমরা দেখেছি আমাদের এখানে গরুতে হাল টানে, এখন যদিও ট্র্যাক্টর ফ্র্যাক্টর চলে এসছে, তো গরুতে হাল টানে, তো মানুষ থাকে তার সঙ্গে, তো ওখানে ঘোড়াতে টানছিল, সেখানেও মানুষ ছিল, এবং একটা কাউম্যান ছিল, অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স। কাউম্যান মানে যারা ওই মিল্ক ফিল্ক আর কি, কাউয়ের দুধ টানে আর কি, দুধ দোয়ায়, তাদেরকে কাউম্যান বলে, কাউয়ের টেক কেয়ার করে, রাখাল বলতে পারো। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স ছিল যারা বাগানে পরিচর্যা করতো, অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস, এবং সমস্ত রকমের চাকর বাকর ছিল ইন দ্য হাউস ইটসেলফ, শুধু বাড়ি দেখাশোনার জন্যই প্রচুর রকমের চাকর বাকর ছিল। কি বিশাল ফার্ম ছিল, কি বিশাল অবস্থা ছিল ভাবো এদের।
Okay, so text complete. দেখি এবার কি বলছে activity 1, rearrange the following sentence in the correct order and put the numbers in the given boxes. হ্যাঁ, তো তোমাকে rearrange করতে হবে যে কখন কখন কোনটা কোনটা হয়েছিল. He met Sophie Magdalene Hasselberg in 1911. They, along with their family members, moved to Radar in 1918. Harold Dahl became a successful shipbroker and set up a farm at Cardiff. They married soon after. Harold Dahl lost his arm when he was 14. The writer's grandfather was a prosperous merchant. এই যে 1 2 3 4 5 6 যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কি রিঅ্যারেঞ্জ করতে হবে কারেক্ট অর্ডারে, মানে কোনটা 1 কোনটা 2 সেগুলোতে লিখতে হবে এবং সেই নাম্বারগুলোকে পুট করতে হবে এই বক্সগুলোতে. যদি এটা 1 হয় তো এখানে 1, যদি এটা 2 হয় 2, এটা যদি 3 হয় 3, এইভাবে লিখতে হবে. তো আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্সগুলো থেকে আমাদেরকে ফার্স্ট সার্চ করতে হবে বইয়ে যে কোন সেন্টেন্সটা আগে রয়েছে. দেখি দেখো এখানে কি রয়েছে, My grandfather was a fairly prosperous merchant. এটা রয়েছে, এটা দেখি. The writer's grandfather was a prosperous merchant. তাহলে এটা আমাদের নাম্বার 1 হলো. ওকে, নেক্সট দেখি. দেখো, my father lost an arm when he was 14. ওকে, my Harold Dahl lost his arm when he was 14. তাহলে এটা 2 নাম্বার হলো. এটা 1, এটা 2. বেশ. আচ্ছা, সরি, থার্ড সেন্টেন্সটা দেখি আর কি রয়েছে. আচ্ছা, এরপর রয়েছে মায়ের সঙ্গে মিটিং, র্যাডারে মুভ করা, বাবা ফার্ম সেট আপ করা আর মায়ের সঙ্গে বাবার বিয়ে হওয়া, এইগুলো রয়েছে. তো বেশ, এবার দেখা যাক কোনটা রয়েছে. আচ্ছা, এখানে দেখো কি বলছে, হি সেট আপ আ শিপব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, এটা বলেছে. এটা দেখি কতে রয়েছে, এই যে 8. Harold Dahl became a successful shipbroker and set up a farm at Cardiff. তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার. এবার দেখো কোনটা রয়েছে, এবার রয়েছে এই সেন্টেন্সটা, my father met my mother and during the summer of 1911 and married soon after. এটা রয়েছে এই সেন্টেন্সটা. তো এখানে কোনটা হবে, He made Sophie Magdalene Hasselberg in 1911. এটা হয়ে যাচ্ছে 4. আর 5 কোনটা হচ্ছে, they married soon after, এটা 5 হয়ে যাচ্ছে. তো অফকোর্স আমাদের যে লাস্ট সেন্টেন্স 6 নম্বরটা হচ্ছে, এটা হবে they along with their family members moved to Radar in 1918. এটা হয়ে যাবে আমাদের 6 নাম্বার, কারণ দেখবে লাস্ট সেন্টেন্সে এটাই রয়েছে. দেখো, in 1918 when I was 2 we all moved into an imposing country mansion beside the village of Radar. এর পরের গুলোতে আর কোনো সেন্টেন্স এখানে দেওয়া নেই, তো আমাদের এটাই হয়ে গেল 1 to 6 মার্কিং এর. ওকে, তো অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হলো. দেখি অ্যাক্টিভিটি 2 তে আমাদের কি বলছে. ওকে, অ্যাক্টিভিটি 3 অবধি আছে. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট. টেক্সট থেকে আমাদেরকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে. কি বলছে, দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার ওয়াজ, ন্যারেটরের গ্র্যান্ডফাদার ওয়াজ, কি করতেন এখানে লিখতে হবে. এই যে narrator's grandfather was,
a fairly prosperous merchant who owned a store in Sapsburg and traded in just about everything from cheese to chicken wire. এটা করতে হবে। The narrator's grandfather was লেখাই রয়েছে, বাকিটা এখানে fill করতে হবে। নেক্সট বি কি বলছে, হ্যারেল্ড টাল হ্যাড লস্ট, এটা আমরা জানি ওয়ান আর্ম। দেখো এখানে লেখা রয়েছে হ্যাড লস্ট অব্দি লেখা রয়েছে তোমাদের অ্যাক্টিভিটিতে। কি লিখতে হবে, অ্যান আর্ম when he was 14 but had become a successful shipbroker। এটা হচ্ছে বাকি সেন্টেন্সটা। ওকে, থার্ড কি বলছে, আ শিপব্রোকার ইজ আ পার্সন হু। হু এর পর আমরা দেখব কি লেখা রয়েছে। এই দেখো হু অবধি তো দেওয়া রয়েছে, এর পরে কি রয়েছে, সাপ্লাইজ আ শিপ উইথ এভরিথিং ইট নিডস ওয়েন ইট কামস ইনটু পোর্ট। হ্যাঁ, এই এতটা লেখার দরকার নেই, ফিউল অ্যান্ড ফুড, রোপস অ্যান্ড পেন্টস, সোপস অ্যান্ড টাওয়েলস, এত কিছু লেখার দরকার নেই, পোর্ট অবধি লিখলেই হবে, ফুল স্টপ দিয়ে দিও। তারপরটা লিখে দিলে কোনোভাবেই নাম্বার কাটবে না, বাট লেখার দরকার নেই। নেক্সট লাস্ট কি বলছে, ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রাডার দেয়ার ওয়্যার, কি ছিল? আচ্ছা, আচ্ছা কি বলছে সেন্টেন্সটা একবার দেখো, ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রাডার দেয়ার ওয়্যার। দেখো এখানে কি বলছে, কি ছিল, দেয়ার ওয়্যার কি, দেয়ার ওয়্যার কি ছিল? কি ছিল বলতে এইটা লিখতে হবে, এই যে ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রাডার দেয়ার ওয়্যার, এই দেখো এখানেও লেখা আছে দেয়ার ওয়্যার কথাটা। হ্যাঁ, এই যে এই অবধি লেখা আছে, আমাদের কি লিখতে হবে, মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড অ্যান্ড আ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, এই সেন্টেন্সটা লিখতে হবে। হ্যাঁ, ওকে, এবার দেখি আমাদের অ্যাক্টিভিটি 3 কি বলছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন। বলছে তোমার কি মনে হয় ন্যারেটর কি হ্যাপি ছিলেন ওই বিশাল ইমপ্রেসিভ ম্যানশনে যখন তিনি থাকতেন তখন? এটা সিম্পল অ্যান্সার দেবে। দেখো ন্যারেটরকে এখানে কোথাও দুঃখিত বলে মনে হয়নি, বরং তিনি যথেষ্ট ভালো লাগছে, তিনি যথেষ্ট তার লেখার মাধ্যমে ফ্লন্ট করেছেন কোনটা, যে তার বাবার বড় বিজনেস ছিল, তার দাদুর বড় বিজনেস ছিল, তার বাবার একটা হাত চলে যাওয়া সত্ত্বেও তিনি কত জমি জায়গা করেছিলেন, তিনি ভীষণ এগুলোকে ভালোবেসে লিখছেন। হ্যাঁ, তার ভীষণ প্রাউড তিনি ফিল করছেন। তো আমাদের কি লিখতে হবে, এবং ম্যানশনটাকেও তিনি ইমপ্রেসিং বলেছেন কারণ তার ভালো লাগছিল বলেই তিনি বলেছেন। তো আমাদের কি লিখতে হবে, ইয়েস আই থিঙ্ক দ্য ন্যারেটর ওয়াজ ভেরি হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন বিকজ that was huge and the narrator had many things to play with, many people to interact, and a huge place to play and explore. এক্সপ্লোর মানে হচ্ছে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা। নট ইভেন আ সিঙ্গেল ডে ওয়াজ বোরিং ফর হিম। হ্যাঁ, এটা লেখার দরকার নেই, যেটা বললাম সেটুকুই লিখবে। তো ন্যারেটর ওয়াজ ভেরি হ্যাপি ফর দ্যাট। এই অবধি হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 3 এবং কোয়েশ্চেন আনসার শেষ করলাম। নেক্সট দিন লেটস কন্টিনিউ থেকে কন্টিনিউ করব। সো দিস ইজ ইট ফর টুডে। Meet you in my next class to continue the text. Hope you understand the text and enjoy it so far. Till then, till my next class, stay with Haldari Academy. Have a nice day.